Hello, dear students and my dear viewers. Welcome all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today, I will discuss about English grammar and I will solve a board question from Bangladesh board examination of ACC 2024. তো আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করব এবং একটি বোর্ড কোশ্চেন সমাধান করে দেখাবো এইচএসসি পরীক্ষায় 2024 সালে যে আসছে। এখন অনেকে ভাবতে পারো যে যেহেতু এইচএসসি পরীক্ষার কোশ্চেন অন্য কারো দেখার প্রয়োজন নেই, কিন্তু তুমি কি বলতে পারবে যে এইচএসসি পরীক্ষায় যে গ্রামারগুলো আসে সেগুলো এসএসসিতে আসে না, সেগুলো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে না, এই ধরনের গ্রামার টপিক চাকরির পরীক্ষাতে আসে না, এমনকি বিসিএস পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে না। হয়তো এখানে একভাবে আসছে, অন্য জায়গায় আর একভাবে আসে। সেজন্য আমি আশা করব এবং তোমাদের কাছে সাজেস্ট করব যে তোমরা সকল শ্রেণীর শিক্ষার্থীরাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে আমি অত্যন্ত চমৎকার কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো, যেগুলো শিখলে তুমি পরীক্ষার হলে গিয়ে 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবে ইংলিশ গ্রামারের টপিকগুলো। এখানে যেহেতু তোমার প্রিপোজিশনের অংশগুলো আসবে, আর্টিকেলের অংশগুলো আসবে, চেঞ্জিং সেন্টেন্সের অংশগুলো আসবে, ন্যারেশনের অংশগুলো আসবে, ভার্বের অংশগুলো আসবে, সুতরাং ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আশা করছি তোমরা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শর্টকাট টেকনিকগুলো আমি যে বলবো সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে অথবা ভিডিওটি বারবার শুনবে এবং তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবে। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার যে কোশ্চেনটি আসে সেটা আমরা সমাধান করব। যেহেতু সামনেই এইচএসসি পরীক্ষা, সুতরাং এইচএসসি পরীক্ষার প্রশ্ন সমাধান করাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। তো বিগত বছরে বোর্ড কোশ্চেনগুলো থেকে কিন্তু অধিকাংশ সময় পরীক্ষায় কমন আসতে দেখা যায় প্রশ্ন, সেই জন্য অবশ্যই তোমরা বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। তো প্রথম হচ্ছে 1 নম্বর কোশ্চেনটি, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানে পূরণ করো। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ড্যাশ, ইনস্ট্রুমেন্টালের পরে ইন বসে, ইনস্ট্রুমেন্টাল ইন। শিক্ষা হচ্ছে কিসের যন্ত্র, ইন ব্রিঙিং, ব্রিংয়ের পরে অ্যাবাউট বসে, এটা ফিক্সড প্রিপোজিশন, ব্রিং অ্যাবাউট। তো এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়ন আনার জন্য। এ ম্যান ডেভোয়েট, ডেভোয়েটের পরে অফ বসে, এ ম্যান ডেভোয়েট অফ, ডেভোয়েট অর্থ হচ্ছে বঞ্চিত। আর ডেভোয়েট অফ এডুকেশন, শিক্ষা বঞ্চিত একজন মানুষ, ক্যানট কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে না, ড্যাশ দ্য সোসাইটি, কন্ট্রিবিউটের পরে টু বসে, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউটের পরে টু বসে, এটা মনে রাখতে হবে যে কন্ট্রিবিউটের পরে টু বসে, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজে অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ, প্লেস এ পিভোটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ড্যাশ এনহ্যান্সিং দ্য পেস ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে প্লে পিভোটাল রোল, রোলের পরে সাধারণত ইন বসে, রোল ইন, পিভোটাল রোল ইন এনহ্যান্সিং, বৃদ্ধিতে, দ্য পেস, পেস মানে গতি, ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়নের গতি। তাহলে পেসের পর অফ বসে, এনহ্যান্সিং দ্য পেস অফ, পেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কান্ট্রি শুড পুট মাস ইমফেসিস, দেশের উচিত বেশি গুরুত্ব রাখা, ইমফেসিসের পরে অন বসে, ইমফেসিস অন, ইমফেসিস অন এডুকেটিং, বেশি গুরুত্ব দেওয়া উচিত শিক্ষিত করার ক্ষেত্রে, ইটস সিটিজেন্স, নাগরিকদের, দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড, প্রোভাইডের পরে উইথ বসে, প্রোভাইডেডের পরে উইথ বসে, হ্যাভ টু বি প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ অ্যাম্পল অপরচুনিটিস, প্রচুর সুযোগ সুবিধা রাখা উচিত, সরবরাহ করা উচিত, সো দ্যাট, যাতে, দে ফিল কিন ইন্টারেস্ট, তারা অনেক আগ্রহী অনুভব করে, ইন্টারেস্টের পরে ইন বসে, ইন, ইন্টারেস্ট ইন গেটিং। তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি বলছি এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখনো চেঞ্জ হয় না। প্রিপোজিশন আমাদেরকে দুই ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সিম্পল প্রিপোজিশন এবং আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওগুলো হচ্ছে সবসময় এক,
এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইন্টারেস্টের পরে ইন বসে, ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলভস এডুকেটেড। দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড ড্যাশ মাস্ট রেসপেক্ট। যে শিক্ষিত মানুষদেরকে বেশি সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সম্মানের সাথে তাদের সাথে আচরণ করতে হয়, এটাও বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে সাথে, সম্মানের সাথে, তাহলে এখানে অবশ্যই উইথ বসে। আর টু বি ট্রিটেড উইথ, তাহলে সম্মানের সাথে, সাথে বুঝালে উইথ বসে। দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড উইথ মাস রেসপেক্ট, বেশি সম্মানের সাথে শিক্ষিত লোকদেরকে আচরণ করতে হয়। নেক্সট 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। যে এই সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ডস দিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। নাম্বার ইউ লুক এক্সস্টেড, যে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমার কিছু সময় বিশ্রাম নেওয়া বরং ভালো। তাহলে ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তোমার এটা করা ভালো, এক্ষেত্রে আমাদেরকে হ্যাড বেটার ব্যবহার করা হয়। ইউ হ্যাড বেটার, যে তোমার বরং ভালো একটু বিশ্রাম নেওয়া। তারপর হচ্ছে বিনেবার দ্য থিফ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল ড্যাশ হি মাইট বি কট, যাতে না সে ধরা পড়ে। যাতে না ইংলিশ হচ্ছে লেস্ট, তাহলে লেস্ট হি মাইট বি কট, যাতে না সে ধরা পড়ে এই জন্য চোরটি পালিয়ে গেল। সি নাম্বার ড্যাশ আই সিন দ্য স্নেক ড্যাশ আই বিকেম ও স্ট্রাক, যখন আমি সাপ দেখলাম, দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম। তাহলে যেই মাত্র বা যখনই, ইংলিশ হচ্ছে নো সুনার ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন, তা নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক, তারপর এখানে হবে দেন আই বিকেম ও স্ট্রাক, যখন আমি সাপ দিলাম তখন আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। নম্বর আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ, যে আমি তোমাকে আমার সহযোগিতা করব। ইফ ড্যাশ রিকোয়ার্স, যদি এটা প্রয়োজন হয়, তাহলে এখানে সাবজেক্ট প্রয়োজন হবে কারণ ভার্ব আছে। সুতরাং যেহেতু আমাদের এখানে ভার্ব আছে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট দিতে হবে। তাহলে ইফ ইট রিকোয়ার্স, যদি এটা প্রয়োজন হয়। নাম্বার ইট ওয়াজ লং ড্যাশ আই হ্যাড মেড ইউ, অনেক দিন হয়েছে যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তো যখন অনেক দিন হয়েছে এরকম ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। সিন্স আই হ্যাড মেড ইউ, ইট ওয়াজ লং সিন্স অথবা লং অ্যাগো, এই ক্ষেত্রে মাঝখানে কনজাংশন সিন্স বসে। অনেক দিন হয়েছে যখন আমি এখানে করেছিলাম, এটা করেছিলাম, আমি তোমাকে দেখেছিলাম, তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, এই যখন, এই ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। এফ নাম্বারটি হচ্ছে যে ড্যাশ হি মেড মি হি হাগড মি ওয়ার্মলি, যখনই সে আমাকে দেখলো তখন সে আমার সাথে যে অভ্যর্থনার সাথে সে আমার কে কোলাকুলি করলো। তাহলে যখনই দেখলো, সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ, এটা আমরা ব্যবহার করতে পারি। অ্যাজ সুন অ্যাজ হি মেট মি, দুটো যখন একই টেন্স থাকে সেক্ষেত্রে যখন তখন বা যেইমাত্র বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়, কারণ তখন মাঝখানে কমাও আসে, কোনো কনজাংশন থাকে না। তাই অ্যাজ সুন অ্যাজ হি মেট মি হি হাগড মি ওয়ার্মলি, সে আমার সাথে কোলাকুলি করলো। তারপর হচ্ছে এফ নাম্বার গেল। জি নাম্বার ডু নট একসেপ্ট এনি হেল্প ফ্রম, তাহলে এখানে হবে এক্সপেক্ট ডু নট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, যে তার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না। হি ড্যাশ বিজি ড্যাশ হেল্প ইউ, সে এতই ব্যস্ত যে তোমাকে সাহায্য করতে পারে না। তাহলে এটা হচ্ছে টু, এই টু এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এতই যে এটা করতে পারে না, এতই ব্যস্ত যে কথা বলতে পারে না, এতই অসুস্থ যে হাঁটতে পারে না, এক্ষেত্রে টু ব্যবহার করা হয়। তাহলে হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে এতই ব্যস্ত যে তোমাকে সাহায্য করতে পারে না। এইচ নাম্বার আই অ্যাম অ্যান অরফ্যান নাও, আমি এখন একজন এতিম। ড্যাশ মাই ফাদার হ্যাড লিভড লঙার, তাহলে যে আমি এখন এতিম,
যদি আমার বাবা অনেক দিন বেঁচে থাকতো, এই ক্ষেত্রে যে উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার বাবা যদি অনেক দিন বেঁচে থাকতো, তাহলে যদি, এক্ষেত্রে হচ্ছে উড দ্যাট ব্যবহার করবো আমরা। উড দ্যাট আই কুড ফ্লাই, আমি যদি উঠতে পারতাম। উড দ্যাট আই কুড বি আই কুড গেট জিপিএ 5 or গোল্ডেন প্লাস, আমি যদি গোল্ডেন প্লাস পেতাম। আই নাম্বার হি ক্যানট ওয়াক ফর ফিউ স্টেপস, সে কয়েক পা হাঁটতেই পারে না। ড্যাশ রান ফর এ মাইল, 1 মাইল দৌড়বে, মানে সে এটাই করতে পারে না, তার মধ্যে আবার এটা করবে। এই যে আশ্চর্য কথা প্রকাশ করার ক্ষেত্রে লেট অ্যালন ব্যবহার করা হয়। হি ক্যানট পাস, লেট অ্যালন গেট জিপিএ 5, সে পাস করতেই পারে না, আবার জিপিএ 5, এই যে আশ্চর্য, মানে একটা করতে পারছে না, আবার আরেকটা কল্পনা করা যায়, ভাবা যায় এটা সে করতে পারবে, এক্ষেত্রে লেট অ্যালন ব্যবহার করা হয়। যে নাম্বার, হি ওভারলুকস মি ড্যাশ হি নেভার নিউ মি, সে আমাকে এড়িয়ে গেল বা এড়িয়ে যায় যেন সে কখনোই আমাকে দেখেনি। যেন ইংলিশ হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, তাহলে এখানে আছে অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, যে হি ওভারলুকস মি অ্যাজ ইফ হি নেভার নিউ মি, সে আমাকে এমনভাবে এড়িয়ে যায় যেন সে কখনোই আমাকে চিনতো না। এটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফের পরে প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হয় পাস্ট টেন্স, আর যদি প্রথমে থাকে পাস্ট টেন্স তারপরে হয় পাস্ট পারফেক্ট, এভাবে আমরা বুঝতে পারবো। তাছাড়া যেন অর্থ করেও এগুলো ব্যবহার করা যায়, একাধিক উপায় রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও লেসন রয়েছে। এইচএসসি গ্রামার নামে যে একটি প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা বিগত দিনের ভিডিও লেসনগুলো, বেসিক জিনিসগুলো অবশ্যই শিখে আসবে। নাম্বার 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ক্লোজ। ফ্রেজেস হচ্ছে একটু আগে আমি বলেছি কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না। ক্লোজের মধ্যে সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে। ক্লোজ হচ্ছে বাক্যের অংশ, আর ফ্রেজের শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। সুতরাং ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকে ক্লোজের মধ্যে, আর ফ্রেজেসে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এই নাম্বার হচ্ছে হ্যাড ইউ শাউট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চাইতে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্যাট মিনস থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন সেন্টেন্সগুলো হ্যাড দিয়ে শুরু হতে পারে। থার্ড কন্ডিশন ক্ষেত্রে সেকেন্ড অংশে বসবে উড হ্যাভ, কুড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইউ উড নট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, যদি তুমি আমার সাহায্য চাইতে তুমি বিপদে পড়তে না। বি নাম্বার, এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, যে অলস জীবনযাপন করে যে মানুষ, ক্যানট বি সাকসেসফুল, সে কি সফল হতে পারে না। তাহলে ক্যানট বি সাকসেসফুল, এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, এখানে সাবজেক্ট পুরোটাই কিন্তু, সেজন্য আমাদেরকে ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। সি নাম্বার, এটা হচ্ছে একটি প্রভার্ব, স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট, এখানে রডের জায়গায় আয়রনও থাকতে পারে। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, যোগ বুঝে কোপ মারো অথবা সুযোগ বুঝে কাজ করো। ডি নাম্বার, দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, যে মানুষ তার দেশকে ভালোবাসে, এরকম যদি থাকে সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন, তাহলে পরে দুই ভার্ব ব্যবহার করতে হবে। যদি একবার ভার্ব দেওয়া থাকে তাহলে আরেকবার শুধু ভার্ব লিখলেই চলবে, আর যদি ভার্ব দেওয়া না থাকে তাহলে অবশ্যই দুইবার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি আর কল্ড প্যাট্রিয়টস, যে মানুষ তার দেশকে ভালোবাসে তাকে বলা হয় দেশপ্রেমিক। ই নাম্বার, বি পাংচুয়াল, সময়নিষ্ঠ হও ইন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায়। ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড রেজাল্ট, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, তা যদি ইংলিশ হচ্ছে ইফ, যেন আমাদেরকে এখানে ইফ ব্যবহার করতে হবে, যে ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ, এখানে ইউ আমরা কেন ব্যবহার করব এটা বুঝতে পারবো আমরা, যে ইউ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এটা দিয়ে বোঝা যাবে যে প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, তখন আমাদেরকে দ্বিতীয় অংশে ইউ ব্যবহার করতে হবে। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্যে ভেজাল দেওয়া একটি অপরাধ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট টেন্স হয়, তাহলে ইট ইজ হাই টাইম উই প্রোটেক্টেড দ্য ক্রাইম, এখনই এই সমস্যা নিয়ন্ত্রণের বা প্রতিরোধ করার উপযুক্ত সময়। জি নাম্বার, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, শৈশব হচ্ছে স্বর্ণালী সময়। আই উইশ থাকলে পরে আমরা যেখানে যাই লিখবো সেখানে শব্দের পরে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আর যদি আমরা বি ভার্ব ব্যবহার করি তাহলে সেখানে ওয়ার বসবে, সবসময় কোনো টেন্স দেখার প্রয়োজন হবে না, বি ভার্ব ব্যবহার করলে সেখানে ওয়ারই হবে। তাহলে আই ওয়ার এ চাইল্ড, আমি যদি আবার শিশু হতে পারতাম। এইচ নাম্বার, স্কেয়ার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, যখনই আমরা ঘরের বাইরে গেলাম। হোয়েন, স্কেয়ার্সলি হ্যাড থাকলে হোয়েন বসবে, নো সুনার হ্যাড থাকলে দেন বসবে। তাহলে হোয়েন না থাকলে আমাদেরকে হোয়েন আগে দিয়ে নিতে হবে, তারপর পাস্ট টেন্সের একটি সেন্টেন্স লিখলেই চলবে। স্কেয়ার্সলি হ্যাড উই গট আউট অফ হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট স্টার্টেড রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আই নাম্বার, আই নো দ্য ম্যান, এখন আমরা এখানে সিম্পল সেন্টেন্স লিখলে কোনো কনজাংশন দেওয়ার প্রয়োজন হবে না, আর কমপ্লেক্স সেন্টেন্স লিখলে কনজাংশন দিতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স লিখলেও কনজাংশন দিতে হবে। তাই যেহেতু এখানে ভার্ব অংশ দেওয়া আছে তার মানে অবশ্যই আমাকে
কমপ্লেক্স বা কম্পাউন্ডেই লিখতে হবে, যেহেতু একটি ভার্ব দেওয়া আছে। আই নো দ্য ম্যান হু ইজ ড্রাইভিং দ্য কার, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে লোকটা এখানে এসেছিল আমি তাকে চিনি। অথবা আমি এখানে অ্যান্ড দিয়েও লিখতে পারি কন্ডিশন, আই নো দ্য ম্যান অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড, আমি লোকটিকে চিনি এবং সে হচ্ছে আমার বন্ধু। তুমি যদি কম্পাউন্ড সেন্টেন্স লিখেও লিখতে পারবে, কমপ্লেক্স সেন্টেন্স লিখলেও লিখতে পারবে। যদি কনজাংশন দেওয়া না থাকে, তুমি যে সেন্টেন্সের কনজাংশন লিখবে সেই সেন্টেন্সের অংশ এখানে দিতে হবে। যে নাম্বার, হি ফেইন্স অ্যাজ দো, অ্যাজ ইফ, এগুলো যদি থাকে তাহলে পরের অংশে পাস্ট টেন্স হবে, আর বি ভার্ব ব্যবহার করলে ওয়ার বসবে। আমি এখানে বি ভার্ব লিখেছি, তাহলে হি ফেইন্স অ্যাজ দো হি ওয়ার সিক, সে এমন ভান করেছিল যেন সে অসুস্থ, তাহলে এখানে হি ওয়ার। Number 4, read the text and fill the gaps with correct forms of the verb as per subject and context. সাবজেক্ট এবং টেন্স অনুসারে আমাদেরকে ভার্বের সঠিক রূপ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি, অফ দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স। সাবজেক্ট অংশে যদি একাধিক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে মূল শব্দ কোনটা। এখানে ফার্মার্স কিন্তু মূল না, ফার্মার্সদের জীবন হচ্ছে মূল, তাহলে ফার্মার হচ্ছে প্লুরাল, কিন্তু লাইফ হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য এখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। বিভার্বের জায়গায় সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ বসবে। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার ইজ ফুল অফ হার্ডশিপ, আমাদের কৃষকদের জীবন কষ্টে পরিপূর্ণ, এটা কিন্তু চিরন্তন সত্য, সেজন্য এখানে বিভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে, কারণ প্রেজেন্ট টেন্স হয় চিরন্তন সত্য সেন্টেন্সগুলো, এবং সেখানে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ইজ বসে। মেনি এ ফার্মার নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি, অনেক ফার্মাররাই জানে না যে কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হয়, তাহলে মেনি এ ফার্মার ডাজেন্ট নো, জানে না। নেগেটিভ সেন্টেন্স করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট। পাস্ট টেন্স হলে ডিড নট, আর প্রেজেন্ট টেন্সের সময় ডু নট অথবা ডাজ নট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ডু নট, আর সিঙ্গুলার হলে ডাজ নট। মেনি এ ফার্মার, সুতরাং এখানে সিঙ্গুলার, ডাজ নট নো, জানে না হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করে, এটা ইন জেনারেল কথা বললে সেটা প্রেজেন্ট ইমিডিয়েট টেন্স হবে, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটাই বসবে। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, বাট দেয়ার টয়েল গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, যে বৈজ্ঞানিক জ্ঞান না থাকার কারণে তাদের যে কষ্ট, টয়েল মানে হচ্ছে কষ্ট, তাদের কষ্ট শ্রম এটা বৃথা চলে যায়, গো অ্যাওয়ে। তাহলে এখানে টয়েল, এখানে সাবজেক্ট হচ্ছে টয়েল, শ্রম, সুতরাং সাবজেক্ট সিঙ্গুলার যেহেতু এই জন্য ভার্বের সাথে ইজবাই যোগ করতে হবে, এবং সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট দেয়ার টয়েল গোস অ্যাওয়ে, তাদের কষ্ট বৃথা যায়, গোস অ্যাওয়ে। আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস, আমাদের সরকার অনেক সুযোগ সুবিধা দেয়, টু দেম, তাদেরকে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্ব বসে আইনজি যোগ করতে হবে, এটা হচ্ছে সূত্র রাইট ফর্ম অফ ভার্বের। তাহলে উইথ এ ভিউ টু, এরপরে ভার্বের সাথে হবে আইএনজি, উইথ এ ভিউ টু এলিমিনেটিং, উইথ এ ভিউ টু এলিমিনেটিং। কোনো শব্দের শেষে যদি আইনজি যুক্ত এবং সেই শব্দের শেষে যদি ই অক্ষর থাকে, সেই ই অক্ষরটি কিন্তু আর থাকে না, উঠে যায়। তো উইথ এ ভিউ টু এলিমিনেটিং দেয়ার সাফারিংস, তাদের কষ্ট দূর করার জন্য। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ড্যাশ নট অ্যাভেইল দেমসেলস অফ দিস অপরচুনিটি, কৃষকরা এই সুযোগ সুবিধাগুলো তারা সহজে পায় না, এটাও নেগেটিভ। এখানেও অক্সিলারি ভার্ব নেই, তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট বলবে, পাস্ট টেন্স না, এই জন্য এখানে ডু নট অথবা ডাজ নট বলবে, সাবজেক্ট হচ্ছে প্লুরাল দে, তখন এখানে ডু নট হবে। দে ডু নট অ্যাভেল দেমসেলস অফ দিস অপরচুনিটিস, তারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে না। ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট টেন্স লিখতে হবে পরে, আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে অবশ্যই সেখানে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে, যেহেতু এখানে সাবজেক্ট আছে তাহলে এখানে পাস্ট টেন্স হবে, ইট ইজ টাইম দে গট। আর যদি আমাদের এখানে দে না থাকতো তাহলে আমরা লিখতাম ইট ইজ টাইম টু গেট সায়েন্টিফিক এডুকেশন। তো ইট ইজ টাইম দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন, সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মহল শুড হেল্প দেম, তাদেরকে সাহায্য করা উচিত। এখানে কিন্তু উচিত বলা হয়, অর্থ করলে আমাদের উচিত আসে, কারণ সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে সেটা বলা যেতে পারে, কিন্তু তারা তো সাহায্য করতে আবার বাধ্যও নয়, সেজন্য এখানে উচিত কথাটাই সবচেয়ে বেশি পারফেক্ট। তাহলে অল কনসার্ন শুড হেল্প, শুড যখন দেবো তখন আর এইটুটি থাকবে না, অল কনসার্ন শুড হেল্প দেম ইফ দে এডুকেট। তাহলে এখানে হচ্ছে ইফ যেহেতু আছে, যদি 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 থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক। তো শর্ত এখানে আমরা যেহেতু উভয় অংশেই শূন্যস্থান রয়েছে, সেই জন্য আমরা আমাদের নিজেদের মতো করে কন্ডিশন করতে পারবো। যদি আমরা প্রথমে লিখি প্রেজেন্ট তাহলে পরে ফিউচার, আর যদি প্রথমে লিখি আমরা পাস্ট তাহলে পরে হবে পাস্ট কন্ডিশন। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, ইফ দে আর এডুকেটেড, কারণ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে
আর ব্যবহার করতে হবে, কারণ নিজেরা শিক্ষিত হবে না, অন্য কেউ শিক্ষিত করবে। তো যদি কোনো কাজ অন্য কেউ করে তো সেটা হবে প্যাসিভ ভয়েস। তো যদি প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস হয় তাহলে এখানে বসবে আর এডুকেটেড। ইফ দে আর এডুকেটেড তখন পরে হবে ফিউচার টেন্স, দে ক্যান কন্ট্রিবিউট অথবা দে উইল কন্ট্রিবিউট। উইল দিলেও হবে, ক্যান দিলেও হবে। আবার যদি আমরা এটাকে পাস্ট টেন্স করি তাহলে ইফ দে এডুকেটেড, তাহলে আবার পাস্ট টেন্সে প্যাসিভ করতে হবে ইফ দে ওয়ার এডুকেটেড। ইফ দে ওয়ার এডুকেটেড তখন এখানে হবে কুড দে কুড কন্ট্রিবিউট অথবা দে উড কন্ট্রিবিউট অথবা দে মাইট কন্ট্রিবিউট। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে হলো ভার্বের বেস ফর্মের আগে উড কুড বা মাইট ব্যবহার করতে হয়। আর ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে সেকেন্ড অংশে ক্যান বা কুড শ্যাল ব্যবহার করতে হয় অথবা উইল। তাহলে ইফ দে আর এডুকেটেড তাহলে তখন হবে এখানে দে ক্যান কন্ট্রিবিউট। আর যদি আমরা লিখি দে ওয়ার এডুকেটেড তাহলে এখানে হবে দে কুড কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। তারা দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে, অবদান রাখতে পারে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, দেশের উন্নতি, লাই ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের সঠিক শিক্ষার মধ্যে নিহিত। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্রসপারিটি। প্রসপারিটি যেহেতু সাবজেক্ট সেজন্য এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন এখানে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের সঠিক শিক্ষার উপরে নির্ভর করে বা নিহিত থাকে। তারপর হচ্ছে এডুকেট এ ফার্মার মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। তার কোনো সেন্টেন্সের শূন্যস্থানের শুরুতে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে হবে এডুকেটিং, এডুকেটিং এ ফার্মার, এডুকেটিং এ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত করা। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে এডুকেটিং। তো কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত শব্দ যদি সাবজেক্ট হয় তাহলে সেটা হলো সিঙ্গুলার, তখন এখানে ভার্বের সাথে এস বেস যোগ করতে হবে। এডুকেটিং এ ফার্মার মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। তাহলে মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে হবে আইএনজি, এবং সেই শব্দটি যদি হয় সাবজেক্ট তাহলে সেটা সবসময় সিঙ্গুলার, তখন ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এটা হচ্ছে চিরন্তন সত্য, সেজন্য সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর ভার্বের সাথে এস বাই বসবে, কারণ এডুকেটিং সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। অ্যান্ড ইট রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, এবং এটা দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের নিয়ে আসবে বা এর ফলে উন্নয়ন আসবে, বৃহৎ সফলতা আসবে। তাহলে ইট রেজাল্টস এটাও সত্য কথা, এই জন্য এখানেও ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে, কারণ এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ইট। তাহলে অ্যান্ড ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, এটা দেশের সকল ক্ষেত্রে বৃহৎ সফলতা নিয়ে আসে বা রেজাল্টে সফলতায় পর্যবসিত হয় বা সফলতার রেজাল্টে পর্যবসিত হয়। তো রেজাল্ট যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন সেই রেজাল্টের পরে ইন বসে, আর যদি রেজাল্ট নাউন হয় তাহলে রেজাল্টের পরে অফ বসে। সুতরাং এখানে এটা ভার্ব হিসেবে বসে ইন দেখেই বোঝা যায়, এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন এখানে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 5, ন্যারেশন। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটাকে ইনডিরেক্ট করতে হবে। কথাটি কে বলছে, প্রথম কথাটি যে বলছে তার নাম দেয়া নেই, সুতরাং আমাদেরকে আরও সামনে আগাতে হবে। দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা না খেয়ে আছে, সেট দ্য উইমেন, নারী বলছে, তাহলে আমরা একজন মানুষ পেলাম যে উইমেন। তারপর একটু দেখি, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে তোমার কি কেউ নেই। মাই হাজব্যান্ড ডায়েড সাম মান্থস অ্যাগো, এই আমার স্বামী মারা গিয়েছে কয়েক মাস আগে। হি লেফট নেইদার মানি নর প্রপার্টি, সে টাকাও রেখে যায়নি সম্পদও রেখে যায়নি। সো দে আর ইন গ্রেটার ইন্টারেস্ট, এবং সেজন্য বলছে যে আমরা এখন এখানে দে বলতে বুঝিয়েছে এই সন্তানদের কথা। সেক্ষেত্রে দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে বিপদ, তারা এখন অনেক বিপদে আছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, মানে এই সন্তানদের মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়। হতে পিটি ইট ইস, সেট দ্য ক্লিফ, এই আমরা পেলাম আর একজন ব্যক্তি। ক্লিফ মানে হচ্ছে খলিফা। তাহলে প্রথম কথাটি, যেহেতু প্রথম কথার উত্তর দিয়েছে মহিলা, তার মানে প্রথম কথাটি বলবে খলিফা। তাহলে এই যে অ্যাড্রেসিং ওয়ার্ড রয়েছে মাই ডটার, অ্যাড্রেসিং ওয়ার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাড্রেসিং ওয়ার্ডটাকে আমাদেরকে বাইরে নিয়ে আসতে হবে এবং রিপিটিং ভাবে শুরুতে ব্যবহার করতে হবে। তাই অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, খলিফা হচ্ছে পুরুষ সেজন্য এখানে হিজ হবে, মায়ের জায়গায় হিজ। অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, মেয়ে হিসেবে সম্বোধন করে। দ্য ক্যালিফ আক্সড, প্রথম কথাটি খলিফা বলছেন এই জন্য দ্য ক্যালিফ আক্সড, প্রশ্ন করছে এই জন্য আক্সড। অবজেক্ট হচ্ছে দ্য উইমেন, দ্য ক্যালিফ আক্সড দ্য উইমেন। তারপরে ডব্লিউএইচওর যদি থাকে ইন্ডিকেটিভ সেন্টেন্সের শুরুতে তাহলে সেখানে
ডব্লিউএইচআরই ব্যবহার করতে হয় কমা উঠে, তাহলে আমরা এখানে কমা সেটাই ব্যবহার করলাম। হোয়াই, এখানে সাবজেক্ট হচ্ছে ইয়োর চিলড্রেন, তাহলে ইয়োর চিলড্রেন হয়ে যাবে ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য উইমেন, উইমেনের অবজেক্ট অংশ চেঞ্জ হবে। এবং ইয়োর হচ্ছে পসেসিভ প্রোনাউন, তাহলে নারীদের পসেসিভ প্রোনাউন হচ্ছে হার। হোয়াই হার চিলড্রেন, অ্যামিজার থাকলে সেখানে বসে ওয়াজ ওয়ার, চিলড্রেন হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে আর ওয়ার বসবে। হোয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং, কেন তার সন্তানরা কান্না করছে, ফুল স্টপ। তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় খেয়াল করতে হবে যে কথা বলবে তার নামটি শুরুতে আসবে, যদি প্রশ্ন করে তাহলে আক্সড অথবা এনকোয়ার্ড অফ ব্যবহার করতে হবে। আমরা আক্সড ব্যবহার করতেই অভ্যস্ত, সেজন্য আমি আক্সড ব্যবহার করেছি। পরের কথাটি বলছি দ্য উইমেন, সেক্ষেত্রে আমরা লিখবো দ্য উইমেন সেড দ্যাট। এখানে আছে দে হ্যাভ বিন, তা দে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কোনো চেঞ্জ হয় না, তাহলে দেই থাকবে, আর হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড বসে, তাহলে দে হ্যাড বিন স্টারভিং। দ্য উইমেন সেড দ্যাট দে হ্যাড বিন স্টারভিং, মনে রাখবে সংক্ষিপ্ত টেকনিকটি, যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসে, অ্যামিজার থাকলে ওয়াজার বসে, ওয়াজার থাকলে হ্যাড বিন বসে। তাহলে এখানে ছিল কি হ্যাভ বিন, হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড বসে। দেন দ্য ক্যালিফ অ্যাগেইন আস্কড, তারপর খলিফা জিজ্ঞেস করছে যে তোমার কি কেউ নেই। এটা আমরা কী বুঝলাম, সেন্টেন্সের স্ট্রাকচার দেখে অথবা অর্থ বুঝে। যেহেতু নারীর সাথে কথা বলছে, নারী বলছে যে আমার সন্তানরা কান্না করছে কারণ তারা না খেয়ে আছে। এখন তোমার কেউ নেই, এটা কি খলিফা বলবে না নারী বলবে, এটা আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের অর্থ দেখে। তাহলে অবশ্যই খলিফা বলবে। তাহলে দ্য ক্যালিফ অ্যাগেইন আস্কড হার, ডব্লিউশর যদি না থাকে তাহলে সেখানে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। এখানে ডব্লিউশর নেই, এই জন্য আমাদের এখানে ইফ বসবে। তাহলে ইফ, তারপরে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্ট চেঞ্জ হবে। এখানে নারী মানে উইমেন, এখানে কি আছে ইউ, দ্য ক্যালিফ আস্কড দেম হ্যাভ ইউ নান এলস, তাহলে এখানে আমরা এই সন্তানদের কথাও বলতে পারি যে তোমাদের কি কেউ নেই কিছু, অথবা আমরা এখানে এই নারীর কথাও বলতে পারি ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। খলিফা নারীকে জিজ্ঞেস করছে, তো যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে হার, তাহলে হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, সেকেন্ড পার্সন থাকলে সেটা অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। তাহলে ইফ শি হ্যাড, হ্যাড কেন আসলো, কারণ হ্যাভ আছে, হ্যাভ আস থাকলে সেখানে হ্যাড বসে। ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, মনে রাখবে যখন আমরা চেঞ্জ করে লিখবো তখন সাবজেক্ট অবশ্যই ভার্বের আগে আসবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থাকে পরে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি হ্যাভের পরে রয়েছে ইউ, কিন্তু চেঞ্জ করলে সাবজেক্ট আসবে ভার্বের আগে। শি দেন রিপ্লাইড দ্যাট, শিকে এই নারীটি, সে বলছে যে আমার হাজবেন্ড আগে মারা গিয়েছে। তাহলে শি দেন রিপ্লাইড দ্যাট মাই হাজবেন্ড হয়ে যাবে হার হাজবেন্ড। তারপরে ডায়েট হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে হ্যাড ডায়েট সাম মান্থস অ্যাগো, অ্যাগো থাকলে আমরা জানি বিফোর বসে। তারপরে শি অ্যাগেইন টোল্ড, তিনি আবার কথা বলছেন। তাহলে একই ব্যক্তি যদি একাধিক কথা বলে তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব নতুন নতুন তৈরি করে যুক্ত করে দেবো, অথবা কনভেনশন দিয়ে যুক্ত করে দেবো। তাহলে শি অ্যাগেন টোল্ড দ্যাট, সে আবার বলল যে হি, বলতে কে, তার হাজব্যান্ডের প্রথম অক্ষর আমরা এখানে লিখে দেবো, হাজব্যান্ড আমরা এখানে লিখেছি এইস। আবার হ্যাভ হাজ আছে, তাহলে এখানে হবে হ্যাড। আবার যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেখানেও হ্যাড হবে, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হি হ্যাড লেফট নেইদার মানি নর প্রপার্টি, সে সম্পদও রেখে যায়নি টাকাও রেখে যায়নি। পরে সো, এইটা কনজাংশন দেওয়া যদি আছে আমরা কনজাংশন দিয়ে যুক্ত করে দিলাম, না যদি কনজাংশন দিয়ে যুক্ত না করি তাহলে আমাদেরকে নতুন রিপোর্টিং ভার্ব তৈরি করতে হবে এবং আবার আলাদা সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা যদি এরকম ক্ষেত্রে খেয়াল করব যে আসলে যুক্ত করা যায় কিনা, যদি যুক্ত করা যায় তাহলে যুক্ত করব, আর যুক্ত করা না গেলে যুক্ত করা সমীচীন হবে না। তো আমি এখানে যুক্ত করতে পারবো সেই জন্য লিখেছি, কারণ এখানে বলছে সে সম্পদ রেখে যায়নি, সেই জন্যই তারা না খেয়ে আসতো, সেই জন্য বা সুতরাং ইংলিশে সো, সো দে আর, আমি যে থাকলে সেখানে ওয়ার বসে, দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস। তারপরে কথাটি কি বলছে, আবার সেই নারীই বলছে, তাহলে এখানে আমরা বলবো কি শি, ফার্দার টোল্ড দ্যাট, তিনি আরও বললেন যে দে হ্যাভ টু থাকলে সেখানে হ্যাড টু হবে, দে হ্যাড টু স্টার্ভ, তাদেরকে না খেয়ে থাকতে হয় সামটাইমস, মাঝে মাঝে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় কমা উঠিয়ে দ্যাট ব্যবসাতে হয়। যদি আমরা কনজাংশন দিয়ে যুক্ত করে না দিই, নতুন রিপোর্টিং ভার্ব তৈরি করি, তখন কিন্তু আবার আমাদেরকে ধরে নিতে হবে যে ওই সেন্টেন্সে এই ইনভার্টেড কমাও ছিল, সেই জন্য আমাদেরকে এখানে ইনভার্টেড কমার পরিবর্তে
দ্যাট ব্যবহার করতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তা শি ফার্দার টোল দ্যাট দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস, তাদেরকে না খেয়ে থাকতে হয় মাঝে মাঝে। তারপরে কেলিফ কি বলছে, ও হট এ পিটি ইট ইজ, কি একটা কষ্টের বিষয়। তাহলে সে এখানে বিস্ময় প্রকাশ করছে। বিস্ময় প্রকাশ করলে এখানে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হবে, যে দ্য ক্যালিফ এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এক্সক্লামেটরি সেন্টেন্সেও কমোটি দ্যাট বসে। দ্যাট ইট হচ্ছে এখানে সাবজেক্ট, এটা নিয়ে আসতে হবে শুরুতে। অ্যামিজের জায়গায় ওয়াজের বসে। ইট ওয়াজ এ গ্রেট পিটি। হোয়াটের পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসে। তো ব্যক্তির ক্ষেত্রে ভেরি বসে, আর যেহেতু এখানে একটা কোনো বস্তুবাচক ক্ষেত্রে, এই জন্য আমরা এখানে গ্রেট ব্যবহার করেছি। ইট ওয়াজ এ গ্রেট পিটি, এখানে মধ্যে আমরা লিখি ইট ওয়াজ এ ভেরি পিটি, সেটা কিন্তু হয় না। ইট ওয়াজ এ গ্রেট পিটি, এটা একটা কষ্টের বিষয়। আবার পরের কথাটা তিনিই বলছেন, আমি এখানে কনজাংশন দিয়ে যুক্ত করে দিয়েছি। অ্যান্ড লেট মি সি, তো লেট মি যদি থাকে, লেট দেম, লেট মি, মানে লেটের পরে আজ ছাড়া অন্য কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে রিকোয়েস্টেড লিখবো। অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট, এবং অনুরোধ করলেন যে হি, এখানে মি হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন থাকলে আমরা সাবজেক্ট অনুসারে চেঞ্জ করবো। সাবজেক্ট হচ্ছে দ্য ক্যালিফ, খলিফা, খলিফা হচ্ছে পুরুষ, সেই জন্য এই মি এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। কারণ কেন আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম লিখবো, ভার্বের আগে বসলে সাবজেক্টিভ ফর্ম বসে, আর ভার্বের পরে বসলে অবজেক্টিভ ফর্ম বসে। যে লেট হচ্ছে ভার্বে, পরে যখন মি বসে তখন অবজেক্টিভ ফর্ম বসছে, কিন্তু যখন আমরা এই মিটাকেই মাইটের আগে নিয়ে আসি তখন এখানে সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট ছিল কেলিফ, কেলিফ পুরুষ, পুরুষবাচক নামের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে হি মাইট বি অ্যালাউড টু, লেট, লেটের পরিবর্তে বসে মাইট বি অ্যালাউড টু, তারপর ভার্বের বেস ফর্ম। হি মাইট বি অ্যালাউড টু সি হাউ, হাউ একটা কনজাংশন আছে, সুতরাং কনজাংশনের পরের অংশ বা অন্য নিয়মে চেঞ্জ হবে। কনজাংশনের পরের অংশটা আছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু কনজাংশন দেয়া আছে, তাহলে আমরা নতুন কোনো রিপোর্টিং ভার্ব তৈরি করলাম না, বা প্রয়োজনও নেই এখানে। হাউ, আই হয়ে যাবে হি, হাউ হি, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে আমরা জানি সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। তাহলে এই অংশের সাবজেক্ট হচ্ছে দ্য কেলিফ, তাহলে এখানে হবে হি, ক্যান থাকলে কুড হয়। হাউ হি কুড হেল্প, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এটার অবজেক্ট হচ্ছে দ্য উইমেন। দ্য কেলিফ যখন কথা বলবে তখন অবশ্যই উইমেনটাই শুনবে, সুতরাং হাউ হি কুড হেল্প হার, কেন এখানে হার বসবে, কারণ ভার্বের পরে বসে, ভার্বের পরে বসলে অবজেক্টিভ ফর্ম বসবে, ভার্বের আগে বসলে সাবজেক্টিভ ফর্ম বসবে। তো এখানে আমাদের অলরেডি ভিডিওর আকার অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো আমি এরপরে আর আলোচনা করবো না। এরপরে আরও যে 9 পর্যন্ত রয়েছে সম্ভবত, তো এই 9 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকবে, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমি যে কথাগুলো আলোচনা করেছি এটা যে শুধু এইচএসসি পরীক্ষার কোশ্চেন সমাধান করেছি বলে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়। এই ধরনের সূত্রগুলো কিন্তু সকল পরীক্ষাতেই আসে, সুতরাং তোমাদেরকে আমি অনুরোধ করব বা আহ্বান জানাবো এবং পরামর্শ দিব যে সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিও লেসনটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এখানে কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলো সকল শ্রেণীর শিক্ষার্থীদেরই প্রয়োজন। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।